বাংলা ছোট গল্পের ভাণ্ডারে আছে অজস্র রঙের অসংখ্য গল্প। তার থেকে কিছু ভিন্ন রঙের গল্প নিয়ে শুরু হচ্ছে এই গল্প পাঠের আসর। নাম স্বল্প গল্প। আজকের গল্প নিঃশব্দে। লেখক দিবাকর ভট্টাচার্য। পাঠে মুনমুন ভট্টাচার্য। নিঃশব্দে। এ কি? এই কথাটুকুই বলতে পেরেছিলেন তিনি। বিবেকানন্দ পার্কের সেই বেঞ্চিটার সামনে দাঁড়িয়ে, রোজকার মতো মর্নিং ওয়াকে বেরিয়ে ভোর 6টায় এই বেঞ্চিটাতেই বসেছিলেন তিনি। খানিকক্ষণ আগে দেখেছিলেন চাদর মুড়ি দিয়ে কে একজন বসে আছে বেঞ্চির ওই দিকটায়। এরকম তো অনেকেই বসে থাকে পার্কে, রাস্তায়, তাই ভালো করে লক্ষ্য করেননি। নিয়ম মাফিক হাঁটা শুরু করে দিয়েছিলেন। আবার ঘুরে এখানে এসে দেখেছিলেন এই ভয়ঙ্কর দৃশ্য, আর তখনই বলেছিলেন এ কি, এবং আর কিছুই বলেননি। তারপর ওনার চোখের সামনে পর পর ঘটল কয়েকটি ঘটনা, অবশ্যই যা মামুলি ও নিয়ম মাফিক। উনি দেখলেন, তারপর চলে গেলেন, অর্থাৎ বাড়ি পৌঁছলেন, এবং আরও একটি দিন কাটিয়ে দিলেন তার জীবনের নিঃশব্দে। প্রখ্যাত ডাক্তার সুধাংশু বসুর বিধবা পত্নী প্রতিভা বসু থাকেন বিবেকানন্দ পার্কের কাছেই রাজা বসন্ত রায় রোডে। শ্বশুর মশাইয়ের করে যাওয়া ছবির মতো সুন্দর দোতলা বাড়ি, আশ্রয়ে, মূলত একা। বিমলা নামে বহু দিনের বিশ্বস্ত এক কাজের মহিলার সঙ্গে, কারণ তার একমাত্র সন্তান বিতান চাকরি সূত্রে সপরিবারে বিদেশে প্রতিষ্ঠিত। প্রতিভা মর্নিং ওয়াকে আসেন রোজ সকাল 6টায়। সঙ্গে আসে বিমলা। প্রতিভা নিয়ম করে আধ ঘন্টা হাঁটেন বিমলাকে সঙ্গে নিয়ে। তারপর বিমলা দুধের ডিপো আর খুচরো দোকানপাট সারতে চলে যায়। প্রতিভা তখন পার্কেই এদিক ওদিক করে সময়টা কাটিয়ে দেন। সকাল 7টার আগেই বাড়ি ফিরে যান দুজনে। সেদিনের শুরুটাও রোজকার মতোই হয়েছিল। প্রতিভা এসে বসেছিলেন তার নির্দিষ্ট বেঞ্চিটিতে। বেঞ্চিটির এক পাশে চাদর মুড়ি দিয়ে বসেছিল এক অজ্ঞাত ব্যক্তি। প্রতিভা হাঁটা শুরু করেছিলেন যথারীতি তাঁর নির্দিষ্ট পথে। খানিক বাদে রোজকার মতো বেঞ্চিটির সামনে ফিরে এসে প্রতিভা এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হলেন। চাদর মুড়ি দেওয়া লোকটি বেঞ্চিতে পড়ে আছেন হাঁ করে। হঠাৎ দেখলে মনে হবে ঘুমোচ্ছেন, কিন্তু শরীরের কোনো ওঠাপড়া নেই, নেই শ্বাস প্রশ্বাসের চিহ্ন মাত্র। অর্থাৎ তিনি মারা গিয়েছেন একটু আগেই। লোকটিকে ঘিরে একটি ছোটোখাটো জটলা। তার মধ্যমণি লোকাল কাউন্সিলর মুখার্জিদা, যার আশেপাশে তার রাজনৈতিক দলের কয়েকটি সদস্য। প্রতিভা শুনতে পেলেন মুখার্জিদা বলছেন, ওফো, সকালবেলায় যত উৎপাত! আরে কোত্থেকে বেওয়ারিশ লাশ এখন! উফ! মুখার্জিদা প্রতিভার স্বামী ডাক্তার সুধাংশু বসুর বাল্যবন্ধু। অতএব তাঁর সাথে প্রতিভারও দীর্ঘদিনের পরিচয়। প্রতিভা ভিড় ঠেলে এগিয়ে গেলেন মৃতদেহটির কাছে।
তারপর তার মুখ দিয়ে অস্ফুটে উচ্চারিত হলো, এ কি মুখার্জি দাস, শুনুন শুনুন, ইনি বাসুদেব রায় বর্মন, আমার খুব পরিচিত লোক, বিরাট বনেদি ঘরের মানুষ, জাস্টিস রায় বর্মনের ছেলে, কাল্টিভেশন অফ সায়েন্সে পড়াতেন, বড় রুগ্ন ছিলেন বরাবর। এই তো একটু আগেই এখানে বসেছিলেন, এই বেঞ্চিটাতেই, চাদর মুড়ি দিয়ে, তাই চিনতে পারেনি। হঠাৎ করে কি হলো বলুন তো মুখার্জিদা, শুনছেন? প্রতিভা বসু এসব কথা বলেননি। তিনি স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলেন মুখার্জিদার পাশেই, সেই বেঞ্চিটার সামনে, নিঃশব্দে। বিমলা, অর্থাৎ বিমলা কয়াল, গত 10 বছর ধরে প্রতিভার ছায়া সঙ্গী বলা যায়। আগে প্রতিভার বাড়িতে বাসন মাজার কাজ করত। ডাক্তার বসু মারা যাবার পর থেকে বিমলা প্রতিভার কাছেই রয়ে গেছে। প্রতিভার যাবতীয় দায় দায়িত্ব এখন তারই উপর। ভোরবেলায় মর্নিং ওয়াক থেকে শুরু করে রাতে শুতে যাওয়া অবধি কলঘর আর ঠাকুর ঘরটি ছাড়া বিমলা প্রতিভার সঙ্গে সর্বত্রগামী। অবশ্য রাত্রে সে শুতে যায় প্রতিভার পাশের ঘরটিতে। প্রতিভা নিজের হাতে তাকে সমস্ত কাজ শিখিয়েছেন এবং মোটামুটি লিখতে পড়তে পারার মতো যথেষ্ট তৈরি করে নিয়েছেন। বিমলা যথেষ্ট বুদ্ধিমতী ও চটপটে, আর সবচেয়ে বড় কথা, স্বামী পরিত্যক্তা মধ্য 30-এর এই মেয়েটি সত্যি বিশ্বস্ত। যত দিন যাচ্ছে প্রতিভা ততই বিমলার উপর নির্ভরশীল হয়ে উঠছেন। বিমলাও যেন শেষ পর্যন্ত নিজের ঠাঁই খুঁজে পেয়েছে প্রতিভার কাছে আশ্রয়। সেদিনও মর্নিং ওয়াকের সময় সে প্রতিভার সাথে এসেছিল। প্রতিভা হাঁটা শুরু করার পরে সে নিয়ম মাফিক চলে গিয়েছিল পার্কের সামনে দুধের ডিপোয়। ফিরে এসে দেখেছিল যে বেঞ্চিটার সামনে প্রতিভার রোজ বসেন, তার সামনে একটা ছোটোখাটো জটলা। ভিড় ঠেলে সামনে গিয়ে দেখেছিল বেঞ্চিটাতে একটা লোক চাদর মুড়ি দিয়ে মরে পড়ে আছে, আর তার সামনে কেমন হতভম্বের মতো দাঁড়িয়ে আছেন তার মাসিমা, অর্থাৎ প্রতিভা বসু। একটু বাদেই পুলিশ এলো। কালো ক্রস আঁকা অ্যাম্বুলেন্সের মতো দেখতে একটা ভ্যান এলো। তার থেকে লোকজন নেমে তুলে নিল ওই ডেড বডিটাকে। তারপর বিকট আওয়াজ করে হু হু করে বেরিয়ে গেল লাশটাকে নিয়ে। বিমলা, বিমলা, এ কি হলো বলতো? কোথায় গেল? কোথায় চলে গেল ভ্যানটা? থানায়? হাসপাতালে? মর্গে? আমি যাব না? আমার বড় কাছের লোক ছিল, আমায় হাতে করে পড়িয়েছেন সেই ম্যাট্রিক থেকে কলেজ অবধি। হার্টের রোগ ছিল যে ওনার, বসে বসেই মারা গেলেন বোধহয়। ওইভাবে বসেছিলেন বোধহয় শরীর খারাপ লাগছিল বলে। ওনার বাড়িতে কেউ খবর দিল না কেন? কোথায় নিয়ে গেল কে জানে। চল তো দেখি গিয়ে। বিমলা, চল চল। প্রতিভা বসু এসব কথা বলেননি। তিনি হতবাক হয়ে দেখেছিলেন বিমলার হাতটা শক্ত করে ধরে, আর সেই কালো ক্রস আঁকা ভ্যানটার দিকে এক দৃষ্টে তাকিয়ে, নিঃশব্দে। সুজিত চৌধুরী, বর্তমানে লেক থানার ওসি। ওনার ছোটবেলাটা কেটেছিল প্রতিভা বসুর বাড়িতে। সুজিত চৌধুরীর বাবা সত্যব্রত চৌধুরী ছিলেন সিটি কলেজের প্রফেসর। স্ত্রী পুত্রকে নিয়ে দীর্ঘদিন ভাড়া ছিলেন প্রতিভা বসুর বাড়িতে। তার স্ত্রী ছিলেন চিররুগ্না। সত্যব্রত বাবু
প্রচুর প্রাইভেট টিউশন করতেন। তাই সুজিতের শৈশবের অনেকটাই কেটেছিল প্রতিভাদের দোতলায়। তখনও বিতান হয়নি। ডাক্তার বসু সর্বদা ব্যস্ত থাকতেন হাসপাতাল আর রুগী নিয়ে। তখন সেই ছোট্ট সুজিত, যার ডাকনাম ছিল বুবলু, সারাটা সন্ধে কাটাতো প্রতিভার গড়ে, তার কোলে পিঠে চড়ে। সেই সুজিত এখন কত বড় হয়ে গেছে, কত বড় পুলিশ অফিসার, সল্ট লেকে বাড়ি। কিন্তু এখনও তিনি যোগাযোগ রাখেন বৃদ্ধা বিধবাটির সঙ্গে ফোনের মাধ্যমে, বিশেষত বিতান বাইরে চলে যাবার পর থেকে। কালো ক্রস দেওয়া গাড়িটা চলে যাবার পর প্রতিভা খানিকক্ষণ জড়ো হরদের মতো দাঁড়িয়ে রইলেন পার্কের গেটে, বিমলার হাতটা শক্ত করে ধরে। তারপর বিমলাকে বললেন, চল চল তো, আমার সঙ্গে চল তো। বিমলা খুব অবাক হলো। সে কখনো প্রতিভাকে এইভাবে কথা বলতে শোনেনি। খানিক বাদে দেখা গেল প্রতিভা বিমলাকে সঙ্গে নিয়ে লেক থানার সামনে এসে দাঁড়ালেন। বিমলাকে বাইরে দাঁড় করিয়ে রেখে প্রতিভা একাই ঢুকলেন থানায়। জিজ্ঞাসা করলেন, বড়বাবুর ঘরটি কোথায়? বললেন, তারই সঙ্গে বিশেষ প্রয়োজন। বিধ্বস্ত বৃদ্ধাকে ঘরটি দেখিয়ে দিলেন টেবিলে বসে থাকা একজন সাব ইন্সপেক্টর। প্রতিভা দেখলেন ওসির ঘরের সামনে পিতলের প্লেটে চকচক করছে সুজিত কুমার চৌধুরী, ওসি। পাশে লেখা ইন। ঘরের সামনে নানা লোকের ভিড়। ঘরের পাশে পেতে রাখা ছোট কাঠের বেঞ্চিটায় বসে হাঁপাতে লাগলেন প্রতিভা। হঠাৎ দেখা গেল বন্ধ দরজা ঠেলে বেরিয়ে এলেন ওসি সুজিত চৌধুরী, সঙ্গে আরও কয়েকজন পুলিশ অফিসার। বুবলু, বুবলু, শোন 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 বাবা, আমার একটু শোন। তো তোর কাছে বড় বিপদে পড়ে এসেছি। আজ সকালে এই বিবেকানন্দ পার্কে একজন মারা গেছেন। মানে ওই পার্কেই বসেছিলেন। বসে থাকতে থাকতেই কীভাবে যে কি হলো, আমি তখন ওইখানেই ছিলাম। আমার খুব পরিচিত রে, বেলগাছিয়ার মামার বাড়ির উল্টো দিকে জাস্টিস রায় বর্মনের বাড়ি। ফিজিক্সের প্রফেসর ছিলেন। আমায় খুব ভালোবাসতেন, রোজ বাড়িতে আসতেন আমাকে পড়াতে। বিয়ের পর আর তেমন যোগাযোগ রাখতে পারলাম না। শুনেছিলাম উনি সব ছেড়ে ছুড়ে এলাহাবাদ না কোথায় চলে গিয়েছিলেন। বিয়ে থা করেননি, আত্মীয় স্বজনও বিশেষ কেউ ছিল না। শুনেছিলাম একাই থাকতেন। পার্কে বসে বসে এমনটা হলো, চাদর মুড়ি দিয়ে বসেছিলেন, তাই চিনতে পারেনি। মুখার্জিদা দেখেছিলেন। তারপরে কি হলো কে জানে। ওই কালো ক্রস দেওয়া ভ্যানটা এলো, ওনাকে কোথায় নিয়ে গেল বলতে পারিস? হাসপাতালে, মর্গে? আমায় একটু পৌঁছে দে না বাবা, যেখানে নিয়ে গেছে। এটা তোকে করতেই হবে। কি রে, পারবি না? আমার জন্য এটুকু করতে পারবি না? তোর দুটি পায়ে পড়ি বাবু, আমায় ফেরাসনি বাবা, আমায় নিয়ে চল যেখানে ওই ভ্যানটা গেল। আমার বড় কাছের লোক ছিল রে বুবলু। প্রতিভা বসু এসব কথা বলেননি। তিনি দেখেছিলেন সুজিত চৌধুরী কিভাবে বেরিয়ে গেলেন তার চোখের সামনে দিয়ে। প্রতিভা হতবাক হয়ে বসে রইলেন লেক থানার ভেতরে, ওসির ঘরের সামনে পাতা কাঠের বেঞ্চে, নিঃশব্দে। রাধিকা সেনগুপ্ত, প্রতিভার বোনঝি, বর্তমানে একটি সরকারি হাসপাতালে প্যাথোলজি ডিপার্টমেন্টে আছেন। ওনার স্বামী কুণাল সেনগুপ্ত ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ। এখন ওই বিষয়েই অধ্যাপনা করেন একটি মেডিকেল কলেজে। নিজের মেয়ে নেই বলে রাধিকাকে মেয়ের মতোই ভালোবাসেন প্রতিভা।
রাধিকার বিয়ের সম্বন্ধও করেছিলেন তিনি। বিয়ের পর রাধিকার শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে অনেক অসুবিধে হয়েছিল। স্বামী কুণালের সঙ্গেও সম্পর্ক যথেষ্ট খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তার বসু তখন সবে চলে গেছেন। প্রতিভা বেশ কয়েক মাস রাধিকাকে রেখেছিলেন নিজের কাছে, বুঝিয়েছিলেন সংসারে কিভাবে মানিয়ে চলতে হয়। কুণালকেও ডাকতেন প্রায়ই, তাকেও বোঝাতেন নিজের মতো করে। এইভাবে প্রায় ভেঙে যাওয়া সম্পর্ককে তিনি অনেক কষ্টে জোড়া লাগিয়েছিলেন। এখন অবশ্য রাধিকা ও কুণাল সুখী দম্পতি। দমদম পার্কে ফ্ল্যাট নিয়েছে, তাদের একটি কন্যা সন্তান আছে, বয়স 5। রাধিকা ও কুণাল প্রতিভার বাড়ি এসেছিলেন বছরখানেক আগে। প্রতিভা থানা থেকে বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরে কলঘরে গিয়ে হুড়মুড় করে গায়ে মাথায় জল ঢাললেন। তারপর ঘরে এসে টেবিল ফ্যানটা চালিয়ে দিলেন ফুল স্পিডে। বসলেন জানলার সামনের চেয়ারটায়। হু হু করে হাওয়া আসছে। এইবার একটু স্বস্তি বোধ করছেন তিনি। সামনে টেবিলের ওপর রাখা ফোন নাম্বারের খাতাটার দিকে হাত বাড়ালেন রাধিকার ফোন নাম্বারটির জন্য। আগে মনে থাকতো, এখন সব ভুলে যান। হ্যালো রাধা, আমি মাসিমণি বলছি রে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস রাধা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তুই এখন হাসপাতালে আছিস না রে? আচ্ছা, কুণাল কোথায় রে? ও কলেজে। কুণালের নাম্বারটা একটু দিবি? হ্যাঁ, আমার ভীষণ দরকার। হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি। হ্যাঁ, আমার খুব নিকট আত্মীয়। হ্যাঁ, তুই চিনবি না, অনেকদিন যোগাযোগ ছিল না, আসলে হঠাৎ মারা গেছেন। পার্কে বসে বসেই হলো ঘটনাটা। আচ্ছা, বাসুদেব রায়বর্মন নাম, বোধহয় মর্গে নিয়ে গেছে জানিস। কুণালের তো এদিকে অনেক চেনা জানা আছে, তাই জিজ্ঞেস করতাম কোন মর্গে নিয়ে গেল খোঁজ নিতে। তাহলে আমি এক্ষুনি সেই মতো তৈরি হব। খুব তাড়াতাড়ি করতে হবে রে, ওনার বাড়ির কেউ নেই যে, আমিই করব যা কিছু। কোথায় যেতে হবে জানতে পারলে বিমলাকে নিয়ে। হ্যালো, শুনছিস রাধা? হ্যালো। প্রতিভা বসু এসব কথা বলেননি। তিনি জড়ভরতের মতো বসেছিলেন, টেলিফোনের রিসিভার হাতে নিয়ে, ফোন নম্বরের খাতাটি খুলে নিঃশব্দে। রানু, অর্থাৎ রানু ঘোষ, মন্মথনাথ ঘোষের একমাত্র কন্যা। মন্মথনাথ খুব নামকরা উকিল। তার 2 ছেলেই কৃতী ছাত্র, তবে মেয়ের মেধার ধারে কাছে কেউ আসে না। মন্মথনাথের মা দয়াময়ী নাতনির নাম রেখেছিলেন প্রতিভা। ক্রমশ বোঝা যাচ্ছিল সে নামে সার্থকতা আছে। রানু বেতন কলেজে ভর্তি হল গণিত নিয়ে পড়াশোনা করার জন্য। রীতিমতো সাহসী ও ব্যতিক্রমী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের নেপথ্যে যে ব্যক্তি ছিলেন বিশ্ববিদ্যালয়ের এক তরুণ অধ্যাপক, নাম বাসুদেব রায়বর্মন, জাস্টিস রায়বর্মনের ছোট ছেলে। রানুর শিক্ষক, রানুর আদর্শ, রানুর একান্ত আপন। কিন্তু হঠাৎই তাদের এই ঘনিষ্ঠ সম্পর্কে ছেদ পড়ে গেল, কারণ রানুর বিয়ে হয়ে গেল মন্মথনাথের বাল্যবন্ধু ডাক্তার শান্তিময় বসুর ছেলে ডাক্তার সুধাংশু বসুর সঙ্গে। অতএব শুরু হলো ডাক্তার সুধাংশু বসু ও তার সহধর্মিণী প্রতিভা বসুর দাম্পত্য জীবন। এরপর প্রতিভা আর কোনো দিনই
রানুকে খুঁজে পায়নি। সেই দিন দুপুর থেকে সারাটা দিন প্রত্যেক মুহূর্ত প্রতিভার কেটেছিল এক চরম অস্থিরতার মধ্যে। উৎভ্রান্তের মতো একবার বারান্দায় গিয়ে দাঁড়াচ্ছেন, একবার চেয়ারে এসে বসছেন। দুপুরে কিছুই প্রায় খেলেন না। বেলা গড়িয়ে সন্ধে হলো। বিছানায় এলেন প্রতিভা। দেয়াল ঘড়িটার ঠক ঠক আওয়াজ যেন সারা ঘরে ছড়িয়ে পড়ছে। বিমলা এসে দেখে গেল প্রতিভা বিছানায় চুপটি করে শুয়ে আছেন। রাত বাড়ছে। রাতেও কিছু খেলেন না প্রতিভা। শুয়ে রইলেন একইভাবে। প্রায় মাঝরাতে বিছানা থেকে উঠলেন, কল ঘরে গেলেন, মুখ চোখে জল দিয়ে এলেন। পাশের ঘরে অঘরে ঘুমোচ্ছে বিমলা। এমনিতেই ওর ঘুমটা বেশ গাঢ়, আজ আবার একটু বেশি ছোটাছুটি হয়েছে। দেয়াল ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজল। প্রতিভা তাকিয়ে দেখলেন ডাক্তার বসুর কেনা কবেকার সেই অ্যাংলো সুইস ঘড়িটা চলছে খট খট করে। পাশেই টাঙানো ডাক্তার বসুর বিরাট ছবি। গম্ভীরভাবে তাকিয়ে আছেন। তখন উনি সবে কলেজ সুপারিনটেন্ডেন্ট হয়েছেন। এই গম্ভীর দৃষ্টিকে অতিক্রম করে প্রতিভা কি কোনোদিনও সুধাংশু বসুর কাছে যেতে পেরেছিলেন? এতদিন বাদে হঠাৎ প্রতিভার কথা কেন মনে হলো কে জানে। প্রতিভা এসে দাঁড়ালেন ঘরের বিরাট আয়নার পাল্লা দেওয়া কাঠের আলমারিটার সামনে। অতি প্রাচীন আসবাব, তার শ্বশুর মশায়ের আমলের। আয়নার চারিদিকে সেগুন কাঠের কত সূক্ষ্ম কাজ। অল্প আলোতেই ঝকঝক করছে আলমারির পিতলের হাতলটা। রোজ পরিষ্কার করেন প্রতিভা, শুকনো কাপড় দিয়ে ঘষে ঘষে। তাই বেলজিয়াম গ্লাসের আয়নাটিও একই রকম উজ্জ্বল। রোজ সেটিকেও মোছেন অতি যত্ন করে। ঠিক এই সময়েই প্রতিভা দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন এক বিধ্বস্ত মহিলা। একেই, হ্যাঁ একেই তো দীর্ঘকাল ধরে খুঁজছেন তিনি। কটা কথা তাকে বলতেই হবে বলে। রানু, রানু, তোর লজ্জা হওয়া উচিত ছিল রে। যে তোকে এত ভালোবাসলো তাকে তুই কি দিয়েছিস? তোর জন্য সব কিছু ছাড়তে চেয়েছিল সে। তোর জন্য নষ্ট হলো তার জীবনের সমস্ত সাধনা। জীবনের প্রতি ঘেন্না ধরে গিয়েছিল তার। চিকিৎসা না করে করে ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে গিয়েছিল সে। তুই তুই সব জানতিস, কিন্তু কি করেছিস? কি করেছিস তার জন্যে? তুই তো সব পেলি রে। ডাক্তার স্বামী, ইঞ্জিনিয়ার ছেলে, ভরা সংসার, সুখ স্বাচ্ছন্দ্য কি নয়। কিন্তু বাসুদেব কি পেল? কি পেল জীবনে? কেন রাস্তায় মরে পড়ে থাকতে হলো তাকে? কেন বললি না মুখার্জি তাকে? বললি না সুজিতকে, রাধিকাকে যে ও আমার নিজের লোক, আমি আমি সব কিছু করব, মর্গে যাব, শেষ কাজ করব, এটুকু আমাকে করতেই হবে। এসব তুই কিচ্ছু বললি না, কিচ্ছু বললি না। কেন? প্রেতের মতো দাঁড়িয়ে আছিস, প্রেতের মতো দাঁড়িয়ে আছিস কেন আমার সামনে? প্রতিভা বসু এসব কিছুই বলেননি। তিনি ভূতের মতো দাঁড়িয়েছিলেন মাঝরাতে নিজের ঘরে, সেই প্রকাণ্ড আয়নাটার সামনে, নিঃশব্দে। রাত কেটে যাচ্ছে ধীরে ধীরে। বাইরে একটা দুটো পাখি ডাকছে। অন্ধকার ফিকে হয়ে আসছে। বিমলা এখনো ঘুমে অচেতন। প্রতিভা যেন ঘোরের মধ্যে দিয়ে এসে বসলেন তার ঠাকুর ঘরটিতে।
দুটি তাক জুড়ে সার সার দেবদেবীর মূর্তি, শিব, দুর্গা, কালী, লক্ষ্মী, গণেশ ইত্যাদি, এবং তার ইষ্ট দেবতা। শঙ্খ চক্র গদা পদ্মে স্মিত হাস্য নারায়ণ। প্রতিভা সেই নারায়ণের বিরাট চোখ দুটির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। ঠাকুর, তুমি আমায় শাস্তি দাও ঠাকুর, আমি বড় পাপী, কিছুই করতে পারলাম না ওর জন্য। ঠাকুর, ঠাকুর, ওর কাছে আমায় পাঠিয়ে দাও ঠাকুর, দাও না ঠাকুর, ঠাকুর। প্রতিভা বসু এসব কথা বলেননি। তিনি পাথরের মূর্তির মতো বসেছিলেন ভোর রাতে তার শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ ঠাকুরের সামনে, আর চোখের জল ফেলছিলেন অঝরে এবং নিঃশব্দে।